আমরা এখন দেখবো মাইক্রোসফট এক্সেসে কিভাবে ডাটাবেস তৈরি করে। তো আমি এই জন্য মাইক্রোসফট এক্সেসটা প্রথমে ওপেন করতে হবে। আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখি এক্সেস। আমার এখানে অ্যাক্সেস চলে আসছে। তো এখানে আসার পরে আমি এটাকে জাস্ট একটা ক্লিক করলে আমার অ্যাক্সেসটা ওপেন হবে। এখান থেকে আমি ক্লিক করব ব্ল্যাঙ্ক ডাটাবেস। তো ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করলে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ফাইল নেম, এই জায়গা মূলত আমি ডাটাবেসের নামটা দিতে পারবো। তো আমি ডাটাবেসের নাম দিলাম হচ্ছে স্টোর টু। যেহেতু আমার এখানে স্টোর নামে আগে থেকে একটা ডাটাবেস তৈরি করা আছে, এর জন্য আমি নাম দিলাম স্টোর টু। এরপরে পাশে দেখেন একটা ফোল্ডারের মতো আছে, এখানে ক্লিক করলে মূলত আমার এই ডাটাবেসটা কোথায় সেভ করতে চাই। ধরেন আমি ডাটাবেসটা চাচ্ছি যে ডেস্কটপে সেভ করতে, তাহলে আমি এখান থেকে ক্লিক করে আমার এখান থেকে ডেস্কটপটা চিনায় দিতে হবে। তাহলে ডেস্কটপে স্টোর টু নামে একটা ডাটাবেস তৈরি হলো। এরপরে ক্রিয়েট ক্লিক করলে আমার ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। এখানে একটা টেবিল আছে অলরেডি, আমি এটাকে ক্লোজ করে দিই, টেবিলটা আমার দরকার নেই। আচ্ছা, আমি এরপরে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে এখন আমি একটা টেবিল তৈরি করব। এই যে টেবিল, এই টেবিলে ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসলো। আমার এখান থেকে এই টেবিলের উপর রাইট ক্লিক করে ডিজাইন ভিউ, অথবা এইখান থেকে আহ, এই যে এখানে আছে ভিউ, একটা হচ্ছে ডিজাইন ডাটাশিট ভিউ আর একটা ডিজাইন ভিউ। আমি এখান থেকে ডিজাইন ভিউতে ক্লিক করলাম। ডিজাইন ভিউতে ক্লিক করলে টেবিলের একটা নাম চাচ্ছে, তো টেবিলের নামটা আমি ওই স্টোরি দিলাম, স্টোর দিলাম, দিয়ে ওকে দিলাম। আমার টেবিলটা তৈরি হয়ে গেছে। এখন আমার টেবিলের ফিল্ড গুলো দিতে হবে। প্রথম ফিল্ডটা আইডি, এখানে আছে অটো নাম্বার। আমরা ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা যদি করতে চাই যে ডাটা টাইপটা আসলে কিভাবে কাজ করতেছে। আহ, তার জন্য আমি একটু ব্রাউজারে চলে যাই। আমরা এখানে টাইপ করি এমএস ডাটা টাইপ। তাহলে আমাকে ডাটা মাইক্রোসফটের যে অংশ আর সাপোর্ট সাইটটা আছে, এখানে চলে যায়। এই যে চলে আসছে এমএস এক্সেল ডাটা টাইপ। কি বলছে? শর্ট টেক্সট। আমরা ধরেন যে একজনের নাম, একটা বিষয়ের নাম, এগুলো যে ফিল্ডে রাখবো সেগুলো শর্ট টেক্সট। এবার ধরেন অ্যাড্রেস বা কোনো ঠিকানা বা মেমো, এগুলোর জন্য আমরা লং টেক্সট ইউজ করবো। নাম্বার, আমরা পূর্ণ সংখ্যা রাখার জন্য নাম্বার, লার্জ নাম্বার একটু বড় সংখ্যার জন্য। ডেট টাইম রাখার জন্য কারেন্সি। আমরা অনেক সময় আমাদের দেখা যাচ্ছে স্যালারি, তারপরে বিল, এগুলো রাখার জন্য আমাদের কারেন্সি, মানে টাকা বা ডলারের সাইনটার সাথে লাগবে, এই জন্য কারেন্সি টাইপের ডাটা নেব। অটো নাম্বার, এটা মূলত আমার যখন একটা রেকর্ড ইনসার্ট হবে, নতুন একটা রো যখন যুক্ত হবে টেবিলে, তখনই এর নাম্বারটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এবং এটাকে বলছে ইউনিক ভ্যালু জেনারেটেড বাই অ্যাক্সেস অ্যাজ নিউ রেকর্ড। এটা ইউনিক ভ্যালুটা কি সেটা যদি বলি, যে আমাদের একটা টেবিলে অনেক রেকর্ড থাকে। যদি মনে করেন স্টুডেন্ট টেবিলের কথা চিন্তা করি, তাহলে স্টুডেন্ট টেবিলে অনেক স্টুডেন্টের তথ্য থাকে, স্টুডেন্টের নাম, রোল, আইডি, এটা সেটা থাকে। কিন্তু এখান থেকে এমন একটা ফিল্ড দরকার যেটার উপর ভিত্তি করে আমি ধরেন একটা স্টুডেন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো। যেমন দুইজন স্টুডেন্টের নাম এক হতে পারে, তাদের গ্রেড এক হতে পারে, কিন্তু দুটো স্টুডেন্টের রোল তো এক হবে না। তাহলে রোলটা হচ্ছে একটা ইউনিক ফিল্ড, যার উপর ভিত্তি করে আমি আমার ডাটাবেসের টেবিল থেকে কোনো একটা তথ্যকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এরপরে ইয়েস বা নো। যেমন ধরুন আমরা যখন কোনো ফর্ম পূরণ করি, ওখানে লেখা থাকে যে আপনার কি এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি থাকে টিক দেন, না থাকলে টিক দিতে হবে না। এই যে থাকলে টিক দেন, না থাকলে টিক দিতে হবে না, মানে হয়তো জিরো না হয় অন। এইটাই হচ্ছে ইয়েস নো ফিল্ড। যে ফিল্ডটা একটা টিক দিলেই তার উত্তর হয়ে যায়, এরকম ফিল্ডগুলো আমরা ইয়েস নো ফিল্ড ব্যবহার করব। ওএলই অবজেক্ট, আমার যে যদি ফর্মের মধ্যে বা ডাটাবেজে আমার পিকচার, গ্রাফ, এগুলো সংরক্ষণের প্রয়োজন হয়, তাহলে আমরা ওএলই অবজেক্ট টাইপ ব্যবহার করব। এরপরে হাইপার লিঙ্ক। আমাদের কোনো ডাটা ফিল্ডে যদি লিঙ্ক যুক্ত রাখতে হয়, যেমন কোনো ওয়েবসাইটের লিঙ্ক, কোনো ফাইলের লিঙ্ক, তাহলে আমরা হাইপার লিঙ্ক টাইপের ডাটা টাইপটা নিব। এরপর অ্যাটাচমেন্ট, আমরা অনেক সময় কোনো ফর্ম পূরণ করার সময় দেখা যায় যে আমাদের এনআইডি, আমাদের একাডেমিক সার্টিফিকেটের স্ক্যান কপি তারা যুক্ত করতে পারে। তো ওই ধরনের ডাটা সংরক্ষণের জন্য আমার অ্যাটাচমেন্ট ডাটা টাইপ নিতে হবে। এরপরে ক্যালকুলেটেড, এটা মূলত আসলে ডাটা টাইপ না, এটা মূলত যখন কখন এরকম হয় যে আমার দুইটা ফিল্ডের ভ্যালু ক্যালকুলেশন করে আমার আরেকটা ফিল্ডের ভ্যালু তৈরি হবে, তো সেই ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেটেড ফিল্ডটা ইউজ করব। যেমন ধরেন আমরা যদি বলি যে একজনের স্যালারি কত হবে, এটা নির্ভর করছে তার হাউস রেন্ট, তার বেসিক, তার মেডিকেল অ্যালাউন্স, এইগুলো মোট মিলে তার স্যালারি। তাহলে আমরা ক্যালকুলেটেড ফিল্ড, যেমন স্যালারি ফিল্ডটা তাহলে ক্যালকুলেটেড হবে।
যে আর এর ভ্যালুটা কোত্থেকে আসবে, ওই যে তার বেসিক, মেডিকেল, হাউস রেন্ট এগুলো যোগ করলে তার স্যালারিটা তৈরি হবে। তো আমরা স্যালারি ফিল্ডটাকে ক্যালকুলেটেড করব। আহ, মূলত ক্যালকুলেটেড ফিল্ডটা হচ্ছে যে ফিল্ডের ভ্যালু অন্য অন্য ফিল্ড থেকে যোগ করে বা বিয়োগ করে তৈরি করা হয়। এই ফিল্ডের ভ্যালু সরাসরি ইউজার ইনপুট দেয় না, এই ধরনের ফিল্ডগুলো হচ্ছে ক্যালকুলেটেড ফিল্ড। আর লুকআপ উইজার্ড হলো যে, লুকআপ উইজার্ড হলো আমরা অনেক সময় কোনো ফর্ম পূরণ করার সময় দেখি একটা ড্রপ ডাউন মেনু পাই, যেখানে হয়তো লেখা থাকে, যেমন ধরেন আমরা যখন রিজাল্ট দেখি, ওখানে বোর্ড উল্লেখ করা থাকে না, যে আপনি কোন বোর্ডের নির্বাচন করুন, এরপর আপনি কোন ইয়ারের নির্বাচন করুন। এই যে একটা ড্রপ ডাউন মেনু, এই ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমরা লুকআপ উইজার্ড টাইপের ডাটা টাইপটা ব্যবহার করব। তাহলে আমরা আবার এখন আমাদের অ্যাক্সেসে ফিরে যাই। এখান থেকে আইডিটা অটো নাম্বার, এই কারণে যে আইডি ফিল্ডটা ইউনিক থাকবে এবং এই ফিল্ডের ডাটাটা ইউজার ইনপুট করবে না, এটা অটোমেটিক্যালি এক করে বাড়তে থাকবে। আচ্ছা, তারপরে আমরা আইটেম দিলাম এবং আইটেমটা হলো শর্ট টেক্সট থাকলো। আর এরপরে আমরা দিলাম স্টক। স্টক বলতে বোঝাচ্ছি ওই আইটেমটা স্টকে কি পরিমাণ আছে। ধরেন আমি যদি একটা পেন বলি, তাহলে এই স্টোরের কতগুলো পেন আছে, তাহলে এটা নাম্বার টাইপের হবে। এরপরে উম, এটার উম, পাইকারি মূল্য কত, হোলসেল প্রাইস, এটার পাইকারি মূল্য কত, এটা তো একটা নাম্বার হবে, পাইকারি মূল্য যেহেতু নাম্বার দিতে হবে। আচ্ছা, এখন এই নাম্বারের ক্ষেত্রে আবার আমার দশমিকের একটা বিষয় থাকে, দেখেন দেখেন দশমিক যুক্ত নাম্বার দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। আচ্ছা, নাম্বার দিলাম। এই যে এখান থেকে দেখেন ডেসিমাল প্লেস বলে একটা বিষয় আছে, ডেসিমাল প্লেস অটো, একটু নিচের দিকে যদি দেখেন যে ডেসিমাল প্লেস আছে, এই যে এখানে ডেসিমাল প্লেস, এই যে এখানে ডেসিমাল প্লেস এখানে দেওয়া আছে অটো। তো আমি এই অ্যারোতে ক্লিক করে এই অটো না দিয়ে আমি ডেসিমাল প্লেস 2 দিলাম, তাহলে কিন্তু আমি দশমিক যুক্ত নাম্বার এখন নিতে পারবো। এরপরে দিলাম খুচরা মূল্য কত, খুচরা মূল্য নাম্বারেই হবে, খুচরা মূল্যটাও নাম্বারে হবে এবং এইটারও আমরা ডেসিমাল প্লেসটা 2 করে দিলাম, মানে দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্ত দেখা যাবে। আচ্ছা, আহ, এখানে একটু জিনিস বলে রাখা ভালো, হোলসেল ইউনিট প্রাইস, হোলসেল ইউনিট প্রাইস, রিটেইল, রিটেইল ইউনিট প্রাইস। এইবার আমরা একটা আসি যে টোটাল হোলসেল প্রাইস, এটাও কিন্তু নাম্বারই হবে এবং এটারও আমার প্রিসিশনে এসে কত দিব, 2 দিয়ে যাব। সিমিলারলি টোটাল রিটেইল প্রাইস, এখানেও আমি নাম্বার দিব এবং এই জায়গাতেও আমি ডেসিমাল প্লেস 2 দিয়ে দেবো। এখন এখানে আহ আচ্ছা, আমরা টোটাল যে হোলসেল প্রাইস, এই হোলসেল প্রাইসটা আমরা আসলে ক্যালকুলেটেড করব। ক্যালকুলেটেড করার জন্য আমাকে ক্যালকুলেটরে ক্লিক করলেই দেখেন এখানে চলে আসছে ক্যালকুলেটেড। ক্যালকুলেটেড আসলে কিভাবে হবে, যে টোটাল হোলসেল প্রাইসটা হবে, তো স্টকে কত আছে তার সাথে গুণ দেবো হচ্ছে আমার হোলসেল ইউনিট প্রাইস। তাহলে আমাকে এখানে লিখতে হবে স্টক, STO, স্টক, মানে ওই স্টক ফিল্ডটা গুণ হবে কি আমার হোলসেল ইউনিট প্রাইস। এই দুই ফিল্ডের ভ্যালু গুণ হয়ে আমার তৈরি হবে কি টোটাল হোলসেল প্রাইস। আবার টোটাল রিটেল প্রাইস, এখানেও আমি দেবো কি ক্যালকুলেটেড, এখানেও আমার আগের মতো স্টক, এর সাথে গুণ হবে আমার কি, গুণ হবে হচ্ছে রিটেল ইউনিট প্রাইস। ওকে দিলাম।
আমার টেবিল তৈরি করা শেষ, এখন এই টেবিলে আমার ডাটা ইনপুট করতে হবে। এর জন্য আমাকে কোথায় যেতে হবে, ওই যে টেবিলের ওপেন করতে হবে। এরপরে সেভ দিতে বলছে, হ্যাঁ সেভ দিলাম। এখন দেখেন এই আইডি ফিল্ডে আমার কোনো কিছু ইনসার্ট করতে হবে না, আমি এই আইডি ফিল্ডে এসে লিখলাম পেন, এবং এর স্টকে আছে ধরলাম 200টা পেন, 2000 পেন স্টকে আছে। এর হোলসেল প্রাইস পাইকারি মূল্য হলো 4.5 টাকা, আর ইউনিট প্রাইস হলো আমার, রিটেল ইউনিট প্রাইস হলো আমার 5 টাকা। তাহলে আমার কিন্তু এই যে টোটাল হোলসেল প্রাইস এবং টোটাল রিটেল প্রাইসটা চলে আসছে। এখন প্রশ্ন হলো যে এখানে 4.5 বা 5.5 দিতে চাইছিলাম কিন্তু আসেনি কেন, তাই না? তাহলে আমাদের আবার একটু ডিজাইনে ফিরে যাই, যে এই নাম্বারটা একটু খেয়াল করি। এই নাম্বারের এখানে লং ইন্টিজার আছে, তো আমরা এখানে যেহেতু উম, দশমিক যুক্ত নিবেদন এখানে ডাবল দিয়ে দিই। আচ্ছা, আবার এই নাম্বারের ক্ষেত্রেও এখানে লং ইন্টিজার আছে, তো এটাকে আমরা ডাবল করে দিই। এবার আমরা আবার একটু সেভ দেই, সেভ দিয়ে আবার একটু আমরা ওপেন করি। এবার একটু যদি আমরা দিতে যাই যে 4.5, হ্যাঁ এবার কিন্তু 4.5 নিচে। আচ্ছা, তাহলে আমরা আবার একটা নতুন ফিল্ড নেই, ধরেন পেপার। পেপার পেপার ধরেন আমার এখানে 100 রিম পেপার আছে, প্রত্যেকটা রিমের মূল্য হচ্ছে, পাইকারি মূল্য 450 টাকা, আর খুচরা মূল্য হচ্ছে 500 টাকা। পেন্সিল, এখানে আমার 100 পেন্সিল আছে, আমার পাইকারি মূল্য হচ্ছে ধরেন 5 টাকা করে। কোনো কারণে বিক্রয় মূল্য আমার 4.5 করে আসছে, ঠিক আছে? তো আমরা এইটুকু, এই তিনটাই আপাতত রাখি। এরপরে আমি সেভ দেই, সেভ দেওয়ার পরে টেবিলটা ক্লোজ করে দিই। আমি আবার যদি টেবিলের ডাটাটা দেখতে চাই, ওপেনে ক্লিক করলে আমার এই টেবিলের ডাটাটা দেখা যাবে। আমরা এখন একটু কুয়েরি নিয়ে আলোচনা করব। কুয়েরি আসলে কি জন্য প্রয়োজন? কুয়েরি প্রয়োজন হয় মূলত একটা টেবিল থেকে কোনো শর্ত সাপেক্ষে কোনো ডাটাকে দেখার জন্য। মানে এই টেবিলে ধরেন 1000 রেকর্ড আছে, এই 1000 রেকর্ড বা 1000 ডাটা আমার দেখার দরকার নেই। আমি শুধু দেখতে চাচ্ছি যে আমার কোন পণ্যগুলো বিক্রি করে লাভ হয়েছে, আমি সেই পণ্যগুলো দেখতে চাই। মানে এইরকম শর্ত সাপেক্ষে যখন আমি একটা টেবিল থেকে ডাটা দেখতে চাই, তখন মূলত আমার কুয়েরির প্রয়োজন হয়। কুয়েরি তৈরি করার জন্য আমি প্রথমে এই যে ক্রিয়েট থেকে কোথায় ক্লিক করতে হবে, কোয়েরি উইজার্ড আবার কোয়েরি ডিজাইন, দুই জায়গা থেকে যাওয়া যায়, তবে আমি এখানে কোয়েরি ডিজাইনে ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করলে আমাকে বলতেছে, ওই যে আমরা বললাম না যে কোনো টেবিল থেকে শর্ত সাপেক্ষে ডাটা দেখার জন্য অথবা কোয়েরি থেকেও কোয়েরি তৈরি করা যায়। তো আমি যেহেতু টেবিল থেকে তৈরি করবো, এই জন্য টেবিলটা দিয়ে অ্যাড করলাম, তারপরে ক্লোজ। আচ্ছা, আমার এই টেবিলের এখন এই যে এখানে দেখেন নিচে আছে ফিল্ডস, তারপরে টেবিল। আমি চাচ্ছি এই টেবিলের সবগুলো ডাটায় দেখার জন্য, তাহলে আমি এখানে ডাবল ক্লিক করলাম, সবগুলো ডাটা সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এটার উপর নিয়ে আসলাম, তাহলে দেখেন আমার এখানে কি হয়েছে, সবগুলো এই যে সবগুলো ফিল্ড চলে আসছে, এবং এই ফিল্ডগুলো কোন টেবিলের সেটাও কিন্তু এখানে চলে আসছে। এখন আমি কোয়েরিটা রান করব কিভাবে, এই যে দেখেন কোয়েরি ডিজাইন ট্যাবের মধ্যে এখানে রান একটা কমান্ড লেখা আছে, রানে ক্লিক করি, আমার কোয়েরিটা রান হয়ে গেছে। এখন আমি এখানে দেখেন এইখানে আসলে স্টোর টেবিল, আর এটা কিন্তু কোয়েরি 1 নামে আসছে। আমি যদি সেভ দেই, তাহলে এখানে কোয়েরি 1 নাম আছে, আমি আচ্ছা কোয়েরি 1 নামেই সেভ করলাম, আমার এই যেখানে কোয়েরি 1 চলে আসছে। আচ্ছা, ধরুন এখন আমি এরকম চাচ্ছি যে আহ, এই কোয়েরিটা ব্যবহার করে আবার নতুন একটা কোয়েরি তৈরি করবে, এবং সেখানে এক্সট্রা একটা ফিল্ড যুক্ত হবে, এবং সেখানে আমি দেখতে চাই যে আসলে কোন পণ্যে লাভ হয়েছে, কোন পণ্যে লস হয়েছে। আচ্ছা, কোন পণ্যে লাভ হয়েছে আর কোন পণ্যে লস হয়েছে এটা আমি বুঝবো কি করে? আমার যদি এই যে আমার যদি এখানে যদি আমার হোলসেল প্রাইস মানে পাইকারি মূল্য আহ, এই যে টোটাল যে পাইকারি মূল্য, সেটার চেয়ে যদি আমার টোটাল খুচরা মূল্য বেশি হয়, তাহলে হবে আমার প্রফিট। আর যদি এরকম হয় যে টোটাল পাইকারি মূল্য হচ্ছে টোটাল বিক্রয় মূল্যটা আর খুচরা মূল্যটা আমার কম হয়েছে, তাহলে সেটা হলো লস। তাহলে আমরা চাচ্ছি এইখানে নতুন একটা ফিল্ড যুক্ত হবে, যেটা হচ্ছে রিজাল্ট নামে, এবং এইখানে শো করবে যে আমার কোন পণ্যে লাভ হয়েছে, কোন পণ্যে লস হয়েছে। তাহলে আমি আবার একটা ক্রিয়েটে যাই, ক্রিয়েট থেকে
কুয়েরি ডিজাইন। এবং আমরা এবার কিন্তু টেবিল ব্যবহার করব না, আমরা এবার কি ব্যবহার করব, অন্য একটা কুয়েরি। এই জন্য কুয়েরিতে ক্লিক করে কোয়েরি ওয়ান অ্যাড, ক্লোজ। এবার সবগুলো ফিল্ড আমরা এখানে কি করে নিয়ে আসবো, এইটার উপরে ডাবল ক্লিক, তারপরে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলাম, সবগুলো ফিল্ড চলে আসছে। এখন আমরা চাচ্ছি এইখানে নতুন একটা ফিল্ড যুক্ত করতে। নতুন ফিল্ড যুক্ত করার জন্য এখানে আমি এই ছোট ছোট ঘরে লিখতে পারি। আবার আমি এখানে রাইট ক্লিক করে এই যে এখান থেকে বিল্ড গেলে একটা নতুন উইন্ডো আসলো। নতুন ফিল্ডের নাম দিলাম ধরেন আমি রেজাল্ট কোলন। কোলন দেওয়ার পরে আমি কি দেখব, যে যদি আমার টোটাল হোলসেল প্রাইসটা টোটাল রিটেল প্রাইসের চেয়ে বেশি হয়, বা আমার যদি বলি যে টোটাল রিটেল প্রাইসটা যদি হোলসেল প্রাইসের চেয়ে কম হয়, তাহলে তো আমার লস হয়েছে, তাই না? তাহলে এই কম আমি আসলে বুঝবো কি করে? আমাকে এখানে একটা শর্ত লিখতে হবে, ইফ এফ, ইফ এর ভিতরে এসে আমি এই যে টোটাল হোলসেল প্রাইস বিয়োগ হলো টোটাল রিটেল প্রাইস। এই দুইটার বিয়োগফল যদি আমার কত হয়, কত হইলে আমার পজিটিভ আসবে না নেগেটিভ আসবে যদি আমার প্রফিট হইতে হয়? আচ্ছা, এই রেজাল্টটা যদি নেগেটিভ আসে, আহ, এই রেজাল্টটা যদি আমার নেগেটিভ আসে, তাহলে এখানে প্রিন্ট হবে হচ্ছে লস। আর এই রেজাল্টটা যদি পজিটিভ আসে তাহলে হবে প্রফিট। ওকে দিলাম। এবার রান করি কুইরিটা। সিনট্যাক্স নাকি ভুল আসছে তাই দেখাচ্ছে আমাকে, কোথায় ভুল আসছে? আচ্ছা, আবার একটু বিল্ডে যাই। ইফ টোটাল হোলসেল প্রাইস, এই যে এখানে একটা আমার এইরকম ইয়ে দেওয়া লাগতো। এবার একটু ওকে দেই। হ্যাঁ, এবার ওকে হয়ে গেছে। এবার আমি রান করি, চলে আসছে। এবার দেখেন আমার কি আসছে, যেখানে লস আসার কথা ছিল সেখানে প্রফিট আসছে, আর যেখানে প্রফিট আসার কথা ছিল সেখানে লস আসছে। তাহলে আমার কি হয়েছে, কুইরিতে ঝামেলা কোথায়? ওই কন্ডিশনে ভুল হয়েছে। তাহলে আমি আবার যাই ডিজাইন ভিউতে, এইখানে এসে বিল থেকে এই যে এখানে লেস দেন জিরো না, এখানে গ্রেটার দেন জিরো। আসলে এখানে লেস দেন জিরো হবে না গ্রেটার দেন জিরো হবে সেটা নির্ভর করতেছে আমি আসলে কোন ভ্যালুটা আগে দিচ্ছি, কোন ভ্যালুটা পরে দিচ্ছি। মানে হোলসেল প্রাইস আগে দিচ্ছি না টোটাল প্রাইস আগে দিচ্ছি, তার উপর ভিত্তি করে কিন্তু আমার এখানে লেস দেন না গ্রেটার দেন হবে। ওকে দিলাম, রান করলাম। এবার দেখেন আমার কিন্তু যদি হোলসেল প্রাইসটা বেশি হয় এবং রিটেল প্রাইস যদি কম হয়, তাহলে কিন্তু আমার এখানে লস চলে আসছে। আর যদি রিটেল প্রাইস বেশি হয় তাহলে কিন্তু আমার প্রফিট চলে আসছে। এখন এই কোয়েরিটা আমাকে সেভ করতে হবে। সেভ, কোয়েরি টুই থাক। এই যে আমার এখানে নতুন একটা কোয়েরি নামে সেভ হয়ে গেছে। টোটাল ডাটাবেসটা সেভ করে দিলাম। আমি যে ডাটাবেসটা তৈরি করছি সেই ডাটাবেসটা আবার ওপেন করব কি করে? ওপেন করার জন্য আমার আবার যেখানে সেভ করছিলাম সেখানে যেতে হবে। আমি ডেস্কটপে সেভ করছিলাম, এই যে ডেস্কটপ, এখান থেকে ডাবল ক্লিক করলেই কিন্তু আমার এই ডাটাবেসটা এখানে চলে আসছে। এই যে আমার টেবিলটা দেখতে পাচ্ছি, এই যে আমার দুইটা কোয়েরি এখানে চলে আসছে। ধন্যবাদ সবাই।